This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অসমে ধুবড়ীতে ধৃত এবিটি জঙ্গির কাছে উদ্ধার দুটি জিহাদি বই। এবিটি জঙ্গি শাহিনুর ইসলামের কাছ থেকে উদ্ধার জেএমবি জঙ্গি নাজিবুল্লাহ হাক্কানির লেখা জিহাদি বই। জেএমবি জঙ্গি নাজিবুল্লাহ হাক্কানিকে গত 2020 সালে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের এসটিএফ। বর্তমানে সে জেলবন্দি। তার লেখা বই নিয়ে কি মগজ ধোলাই করত শাহিনুর ইসলাম? উদ্বেগ বাড়ছে। এই শাহিনুর ইসলামের কাছে তল্লাশি চালিয়ে বিভিন্ন নথিপত্র এমনকি দুটি জিহাদি বই উদ্ধার হয় এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে এই দুটি জিহাদি বইয়ের মধ্যে একটি বই নাজিবুল্লাহ হাক্কানির লেখা। আর এই নাজিবুল্লাহ হাক্কানি সম্পর্কে এখনও পর্যন্ত সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে 2020 সালে কলকাতা পুলিশের এসটিএফের হাতে জেএমবি জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হয়েছিলেন এই নাজিবুল্লাহ হাক্কানি। আর তার লেখা এই যে বই উদ্ধার হয়েছে ইতিমধ্যেই শাহিনুর ইসলামের কাছ থেকে, সেটাই কিন্তু এখন তদন্তকারীদের যে বিষয়টা ভাবাচ্ছে যে এই বই কি মূলত যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্যে বা সংগঠনের কাজে নিয়োগ করার জন্য ব্যবহার করা হতো। তার পাশাপাশি তদন্তকারীরা আরও যে বিষয়টা খতিয়ে দেখছেন যে এই নাজিবুল্লাহ হাক্কানি যেহেতু জেএমবির সদস্য ছিল, সেই জায়গা থেকে এই শাহিনুর ইসলাম সেও কি ইতিপূর্বে জেএমবির সংগঠনের সদস্য হিসেবে কাজ করত। এবং একের পর এই যে জঙ্গি ধরপাকড় চলছে, অসম এসটিএফ থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের এসটিএফের গোয়েন্দারা তারা তল্লাশি অভিযান চলছে। আর এই ধরপাকড়ের হাত থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতেই কি জেএমবি থেকে সে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য হিসেবে কাজ শুরু করেছিল। এই সমস্ত বিভিন্ন দিক কিন্তু এখন তদন্তকারীরা জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে জানার চেষ্টা করছেন। ক্যামেরায় সমরের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। আর এদিকে জঙ্গি অনুপ্রবেশ আবহে বাংলায় জালে অস্ত্র পাচারকারী রাজ্যে ফের অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করা হলো। উত্তর 24 পরগনার নারায়ণপুর থানা এলাকা থেকে বেঙ্গল এসটিএফ এর জালে এক আন্তঃরাজ্য অস্ত্র পাচারকারী। ধৃতের কাছ থেকে উদ্ধার একটি সেমি অটোমেটিক পিস্তল, 10 রাউন্ড তাজা কার্তুজ। অস্ত্র আইনে মামলা রুজু নারায়ণপুর থানা। বিহার থেকে অস্ত্র এনে বাংলায় বিক্রির ছক ছিল ধৃতের। বর্ষা শেষে উৎসবের আবহে অস্ত্র উদ্ধার ভাবাচ্ছে গোয়েন্দাদের। অভিযুক্তের থেকে কে হাত বদল করত এই অস্ত্র তা জানতে চাইছেন গোয়েন্দারা। আর এই অবস্থাতেই দেখুন পরপর জঙ্গি গ্রেপ্তার হচ্ছে রাজ্য থেকে। বাড়তি সতর্কতা স্বাভাবিকভাবে গঙ্গাসাগর মেলা। কঠোর নিরাপত্তায় নামখানা পয়েন্ট। সাগর মেলার অন্যতম রুট হিসেবে নামখানা পয়েন্টকে বেছে নেন পুণ্যার্থীরা। এছাড়া হাতানিয়া দোয়ানিয়া আন্তর্জাতিক জলপথ রয়েছে। আর এই পথে প্রতিদিন অসংখ্য বাংলাদেশি বার্ড চলাচল করে। বাংলাদেশিদের অনুপ্রবেশ এবং অশান্তির আবহে গুরুত্ব বেড়েছে এই নদীপথের। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নামখানাকে আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলতে গতকালই বৈঠক করেন সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কৌস্তব দীপ্ত আচার্য। এই পয়েন্টে বাড়ানো হয়েছে ড্রপ গেটের সংখ্যা সহ ওয়াচ টাওয়ার এবং সিসি ক্যামেরা। নাশকতা রুখতে থাকবে পুলিশের প্রশিক্ষিত কুকুর। নাশকতা রুখতে নিশ্চিত নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে নামখানা পয়েন্টকে। নামখানা পয়েন্ট সেক্টরে আমরা বেশ কিছু স্ট্র্যাটেজিক পয়েন্টে ড্রপ গেটের সংখ্যা বৃদ্ধি করেছি। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এখানে ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা অর্থাৎ স্ট্যাটিক ক্যামেরা এবং পিটিজেড ক্যামেরা আমরা স্ট্র্যাটেজিক লোকেশনে বসিয়েছি এবং আমরা বেশ কিছু ওয়াচ টাওয়ার, পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ এবং কন্ট্রোল রুম স্থাপন করেছি। এবং এবছর মেলার গুরুত্বকে মাথায় রেখে আমরা স্নিফার ডগ, আমরা ড্রোন এই জাতীয় অত্যাধুনিক ব্যবস্থাও গ্রহণ করেছি যাতে করে মেলার সেফটি এবং সিকিউরিটিকে এনশিওর করা যায়। আমাদের অ্যান্টি স্ন্যাচিং একটা টিম তৈরি করা আছে, উইনার্সের টিম বেশ কিছু তৈরি করা আছে যারা মহিলা আমাদের পুলিশ বাহিনী বিভিন্ন জায়গায় টহল দেবে। সাদা পোশাকে আমাদের প্রচুর পুলিশ মোতায়েন করছি যারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সম্ভাব্য যতটা সম্ভব এই জাতীয় যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোকে সমাধান করতে চেষ্টা করতে পারবে। মনে আছে তো এমএলএ হস্টেল থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে। এবার সেই মামলায় বিজেপি বিধায়ককে তলব করলো কলকাতা পুলিশ। কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দেখে তলব করা হয়েছে, কারণ এর নামেই এনার রেফারেন্সেই রুম বুক করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সুপ্রিয়। সুপ্রিয়, কি খবর রয়েছে তোমার কাছে এই বিষয়ে? দেখো, তৃণমূল নেতা তথা কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্তর কাছে ফোন করা হয়েছিল এবং সেক্ষেত্রে কিন্তু যেটা অভিযোগ যে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করেই তোলাবাজির চেষ্টা করা হয়। আর সেই অভিযোগ অর্থাৎ আনন্দ দত্তর অভিযোগের ভিত্তিতে এমএলএ হোস্টেল থেকে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ 3 জনকে গ্রেফতার করেছিল। আর সেই মামলাতে এবার কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দিয়ে তাকে পুলিশের তরফ থেকে নোটিশ পাঠিয়ে তলব করা হচ্ছে এবং 3 দিনের সময় দেওয়া হয়েছে। 3 দিনের মধ্যে তাকে পুলিশের সঙ্গে দেখা করার জন্য বলা হয়েছে। কিন্তু নিখিল রঞ্জন দেখে কেন তলব করা হলো, সেক্ষেত্রে যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, এই যে 3 জন এই মামলাতে অভিযুক্ত হিসেবে গ্রেফতার হয়েছে বা তোলাবাজির চেষ্টা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে ফোন কল করে,
সেক্ষেত্রে তাদের নামে এমএলএ হোস্টেলে যে ঘর বুক হয়েছিল বা বুকিং হয়েছিল সেটা এই বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দের নামেই বুক করা হয়েছিল, এমনটাই কিন্তু জানতে পেরেছেন তদন্তকারীরা। সেক্ষেত্রে কিভাবে এই প্রতারকরা তারা এমএলএ হোস্টেলে ঘর বুক করলো বা নিখিল রঞ্জন দের নাম করে বুক করা ঘরে কিভাবে তারা গিয়ে থাকতে শুরু করেছিল, সেই বিষয়গুলো কিন্তু মূলত স্পষ্ট হতে চাইছেন তদন্তকারীরা বা নিখিল রঞ্জন দে বিজেপি বিধায়ক তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে এই বিষয়গুলো সম্পর্কিত তথ্য পাওয়ার জন্যই তাকে তলব করা হয়েছে বলেই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা এই মামলাতে। ধন্যবাদ সুপ্রিয়। কিন্তু যখন এই ঘটনাটা প্রকাশ্যে আসে, যখন এমএলএ হস্টেল থেকে 3 জনকে গ্রেপ্তার করার পর এই যে এমএলএ হস্টেল কার নামে বুক হয়েছে সেই বিষয়টি তদন্ত করতে নেমে এই বিধায়কের নাম উঠে আসে, বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দের নাম উঠে আসে, তখনই তিনি TV9 বাংলার ক্যামেরার সামনে মুখোমুখি হয়েছিলেন। তখন তিনি ঠিক কি জানিয়েছিলেন একবার শুনে নিন। নিখিলবাবু, আপনি কি ইমরান শেখ নামে কাউকে ঘর অ্যালট করেছিলেন বা দিয়েছিলেন? এই নামে প্রথম কথা কাউকে চিনি না, নাম শুনিও নি, আর ঘর অ্যালটমেন্ট করা তো দূরের কথা, যাকে আমি চিনি না, যার নাম শুনিনি, তার নামে আমি ঘর অ্যালটমেন্ট করব কেন? তৃণমূলের এই তোলামূলি কারবার এটা পশ্চিমবঙ্গে চিরচরিতভাবে হয়ে আসছে, আর তার মধ্যে বিজেপির বিধায়কদের নামকে জড়িয়ে দিয়ে তাদেরকে বদনাম করার একটা চক্রান্ত চলছে। বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে তিনি সরাসরি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করলেন। তিনি বলছেন যে বিজেপি বিধায়কদের নাম জড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের কাউকেই তিনি চেনেন না, যার নামে রুম বুক করা হয়েছে তাদের কাউকেই তিনি চেনেন না বলে নিখিল রঞ্জন দে পরিষ্কার জানিয়ে দিলেন। কিন্তু এই খবরটি প্রকাশ্যে কেন আসে, আমরা সেই ভাইরাল অডিও আপনাদের সামনে তুলে ধরবো, যা সোশ্যাল নেটওয়ার্কে রীতিমতো ভাইরাল হয়, কারণ টাকার বিনিময়ে পদ কেনা। 2 পুরো চেয়ারম্যানকে ফোন করা হয়, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ফোন করছেন বলে পরিচয় দেন এবং টাকার দাবি করেন। সেই ভাইরাল অডিও এবার আপনাদের জন্য। টোটাল স্যার আমাকে বলেছে পুরো বোর্ডটা আপনার করে দেবে, মোটামুটি 20 লাগবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, 20 লাখ আপনি? হ্যাঁ, 20 লাখ। আর আমি বলেছি স্যার আমার এলাকার ছেলে, আমি বলি যে 20 নয়, বলছি ঠিক আছে আপনি কালকে আপনার সাথে আমি কথা বলি, ঠিক আছে? আপনি লাগবে 3 টাকা কালকে অ্যাডভান্স হিসাবে নিয়ে আসেন, ঠিক আছে? আপনাকে আমি একটা রিসিভ করে দেবো, আমার নাম হচ্ছে আসিফ, ঠিক আছে? হ্যাঁ, মানে আমাকে ডাকে আসিফ বলে, নাম হচ্ছে জুনিয়র চৌধুরী, ভালো হচ্ছে আসিফ, ঠিক আছে? আপনি আসেন, আপনি এসে আপনাকে একটা রিসিভ করে দেবো, ঠিক আছে? আমার অ্যাড্রেস লিখে দেবো, কোনো চাপ নেই, আর বাকিটা আপনি আমাকে অ্যাকাউন্টে দিয়ে দেবেন, ঠিক আছে? যখন পেমেন্ট হয়ে যাবে প্রতীক জৈন স্যার এবং অভিষেক ব্যানার্জির সাথে দুজনের সাথে দেখা করিয়ে দেওয়া। কাটোয়ার পুর প্রধানের সঙ্গে যে বক্তব্য, যে টেলিফোনিক কনভারসেশন, সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, যা রীতিমতো ভাইরাল হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজি মামলায় এবার বিজেপি বিধায়কের নাম জড়িয়েছে, এবং তার যেদিন এই ঘটনাটি প্রকাশ্যে আসে, বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার, বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, তিনি কি বললেন একবার শোনা যাক। আমি আমাদের যে সুপারিনটেন্ডেন্ট রয়েছেন আমাদের এমএলএ হোস্টেলে, তার কাছে আমি এনকোয়ারি করে রিপোর্ট দিতে বলেছি। অ্যাট দ্য সেম টাইম আমি পুলিশের আধিকারিকদের কাছেও জানতে চাইব কী ওর ইনভলভমেন্ট রয়েছে, এবং ওকে যে ঘর দেওয়া হয়েছিল একজন বিজেপির বিধায়কের রেকমেন্ডেশনে ঘরটা দেওয়া হয়েছিল বলে আমাদের অফিসিয়াল রেকর্ড থেকে এমএলএ হোস্টেল থেকে জানিয়েছে, এবং যাকে ঘর দেওয়া হয়েছিল তার নাম, তার আধার কার্ড নাম্বার সব রেকর্ড করা রয়েছে। আমাদের সিকিউরিটির দিক থেকে আমাদের যতদূর নেবার সব আমরা নিই, কিন্তু এটা তো আমাদের জানা থাকে না যে কোন কার রেফারেন্সে কেউ ওখানে ভেতরে ঢুকছেন। আমরা চাই না এভাবে মানুষকে বিব্রত করতে, কিন্তু কেউ যদি অসৎ উদ্দেশ্য নিয়ে ঢুকে থাকে তার এগেনস্টে আইনানুগ যা ব্যবস্থা নেয় আর আমরা নেব। 8ই ডিসেম্বর সমবায় সমিতির নির্বাচন, আর সেই নির্বাচনের রাতেই 2 জনকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে। যদি একজন বেঁচে যান আর একজন মৃত্যু হয়। বিষ্ণুপদ মণ্ডল, যিনি তৃণমূল কর্মী, সেই তৃণমূল কর্মী খুনে গ্রেপ্তার বিজেপি নেতা চন্দন দাস। তাকে ওড়িশা থেকে গ্রেপ্তার করা হয়। 8ই ডিসেম্বর নন্দীগ্রামে খুন হন তৃণমূল কর্মী বিষ্ণুপদ মণ্ডল। এই চন্দন দাস সম্পর্কে কি জানা যাচ্ছে, এবং বিজেপির নাম প্রথম থেকেই জড়িয়েছিল এই ঘটনায়, সেই সম্পর্কে বিজেপি স্থানীয় নেতৃত্ব বা শুভেন্দু অধিকারী তারই বা কি প্রতিক্রিয়া জানাবেন আমার সহকর্মী কনিষ্ক সঙ্গে রয়েছেন। কনিষ্ক, দেখো শর্মিষ্ঠা, ইতিমধ্যেই গতকাল যেভাবে পুলিশ যে কায়দায় ভিন রাজ্য উড়িষ্যা থেকে গিয়ে এই চন্দন দাস
অর্থাৎ নন্দীগ্রামের তিনি বিজেপি নেতা, পাশাপাশি পঞ্চায়েতের তিনি কর্মাধ্যক্ষও বটে। তাকে যে পন্থায় গ্রেপ্তার করা হয়েছে, অন্তত এই বিষয়টা নিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কিছুক্ষণ আগেই বিজেপি সদস্য সংগ্রহ অভিযানে এসেছিলেন নন্দীগ্রামের টেঙ্গুয়াতে। সেখানে কি কার্যত নন্দীগ্রাম থানার যে দায়িত্বপ্রাপ্ত ডিএসপি তুহিন বিশ্বাসের দিকে আক্রমণ শানিয়েছেন এবং তিনি বলেছেন যে কার্যত কিডন্যাপিং কেস করবেন তুহিন বিশ্বাসের বিরুদ্ধে। তার কারণ যে এই সমবায় যে ঘটনার যে ঝামেলার ঘটনা, সেখানে যে নাম জানানো হয়েছে চন্দন দাসের, তিনি নিরীহ এবং নিরপরাধ বিজেপি কর্মীদেরকে এই ঘটনায় ফাঁসানো হচ্ছে এবং তুহিন বিশ্বাস উড়িষ্যা পুলিশকে না জানিয়ে, তুহিন বিশ্বাসের নেতৃত্বে এই অভিযান চলেছে এবং তিনি উড়িষ্যা পুলিশকে না জানিয়ে কার্যত তিনি সেখান থেকে অপহরণ করে নিয়েছেন, এমনই কিন্তু সরব নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন তুহিন বিশ্বাসের বিরুদ্ধে মামলা করবেন। এবং তার পাশাপাশি শাসক বিরোধী যে একটা চর্চা, সেটা তো স্বাভাবিক কথা। তৃণমূল অভিযোগ করছেন যে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিদেরকে দিয়ে তাদের কর্মীদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, পাশাপাশি আবার রাজ্য পুলিশকে দিয়ে তৃণমূল ফাঁসাচ্ছে বিজেপি কর্মীদের বেছে বেছে, এমনটাই কিন্তু অভিযোগ। অর্থাৎ নিজেদের মধ্যে আটকাটকি চলছে, কিন্তু আইনের পথে চলবে। আজকে হয়তো মেডিকেল স্বাস্থ্য পরীক্ষার পরে এই চন্দন দাসকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে, সেখানে বিচারক সিদ্ধান্ত নেন যে কি নির্দেশ দেন, সেটাই এখন দেখার বিষয়। ধন্যবাদ। আজ ফের অর্জুন সিংকে তলব বারাকপুর পুলিশ কমিশনারেটে। বিতর্কিত মন্তব্যের জন্য প্রাক্তন বিজেপি সাংসদকে ডাকা হয়েছে। যদিও সূত্র মারফত যা জানা যাচ্ছে, 2রা জানুয়ারির আগে তিনি হাজিরা দিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। গতকাল অর্জুনের বাড়িতে যায় বিধাননগর কমিশনারেট এবং জগদ্দল থানা। গতকাল ওই সময় তিনি বাড়িতে ছিলেন না। এরপর তাকে তলব করা হয় এবং তিনি বলেছেন 2রা জানুয়ারির আগে তিনি যেতে পারবেন না। যে লাইনে চলছে সরকার, শুভেন্দু অধিকারী বা যে কোনো লোক, ভারতীয় জনতা পার্টি হোক বা যে কোনো লোক যারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো কথা বলবে, তখন এই কথাটা হবে, তখনই তার নামে এফআইআর হবে, তাকে হ্যারাসমেন্ট করতে চেষ্টা হবে। আমি শুধু একটাই কথা বলছি কি, মমতা ব্যানার্জি স্টেট এজেন্সি ছাড়া আর আছেটা কি বলুন তো? মমতা ব্যানার্জির কাছে স্টেট এজেন্সি আর জিহাদি সংগঠন, এর বাইরে তো কিছু নেই। এখন অর্জুন সিং শুভেন্দুর পিছন ধরেছে, তো আর ছাতে কেউ নেই, এখন শুভেন্দু অধিকারী আছে। তো সেই জন্য শুভেন্দু অধিকারীকে একটু হাইলাইট করার জন্য এসব কথাবার্তা মন্তব্য করছে। উনি খালি হাওয়াতে বুলি ছোড়েন, উনি কথা বলেন, বড় বড় ডায়লগ মারেন খালি, কিন্তু ওনার কাছে কি কোনো তথ্য প্রমাণ আছে যে কথাটা উনি বলেছেন? সেই তথ্য প্রমাণ দিয়ে ওনাকে বলবেন জগদ্দল থানায়, উনি হাজির হবে।